আজকে আমরা নিউটনের গতিসূত্র সম্বন্ধে ইন্ট্রোডাকশন পর্বের একটা লেকচার রাখছি। ইন্ট্রোডাকশন পর্ব বলতে এখানে ফার্স্ট ল, সেকেন্ড ল কাকে বলে, থার্ড ল কাকে বলে, কি এই সূত্র সেই সম্বন্ধে জাস্ট জানবো। পরের দিন থেকে এক একটা লকে ধরবো, তার ডিটেলে যতটা যে নিউমেরিক্যাল প্রবলেম যা যা আসে সেই নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে যে নিউটন কোন পরিবেশ বা পরিস্থিতির কথা মাথায় রেখে তার সূত্রগুলোকে তৈরি করেছিলেন। এইটা ধরে নিতে পারো তোমাদের যে আকাশ, ফাঁকা আকাশ, এই বোর্ডটার মতো ভাবো। তাহলে এই বোর্ডের মধ্যে যে ফাঁকা আকাশ যেটা আছে, আকাশের মধ্যে যদি কোনো একটা বস্তু এখানে থাকে, তাহলে এ যদি চুপচাপ স্থির অবস্থায় যদি বসে থাকে, সাপোজ আমি যদি কনসিডার করে নিই, তাহলে এ কি গতিশীল হবার কোনো অজুহাত বা কারণ কি পাচ্ছ? পাওয়া যাচ্ছে কি? আমি বললাম এই যে এমভরের যে বস্তুটা আছে, মহাবিশ্বের যে ফাঁকা আকাশ আছে, ওর পাশে কোনো তারা, গ্রহ, নক্ষত্র আমি কিছু আঁকিনি, জাস্ট ও একা বসে আছে। ওর গতিশীল হবা বা ও যদি একটা প্রাথমিক গতিবেগ ইউ নিয়েই যদি ছুটছে, হয়তো এখানে ছিল এমভরের বস্তুটা ইউ গতিবেগ নিয়েই চলছে, তো ইউ গতিবেগ নিয়েই চলবে। ওর গতিবেগ বৃদ্ধি বা হ্রাস হয়ে যাওয়ার পিছনে কোনো কারণ পাচ্ছ কি? কোনো কারণ নেই। তাহলে কারণ কি? এর গতির দু রকম অবস্থা হতে পারে। একটা বস্তুর গতীয় অবস্থা দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। তো স্থিতিজাড্য বা গতিজাড্যের কনসেপ্ট তোমাদের নিশ্চয়ই ছোটবেলায় জানা আছে, তাও আমি বলে দিচ্ছি। স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাকে বলা হয় স্থিতিজাড্য, গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতাকে বলা হয় গতিজাড্য। অর্থাৎ একটা যখন ফ্যান আছে, ধরো ফ্যানটা সুইচ দিয়েছো, চলছে চলছে চলছে, ঘুরছে, যেই মাত্র তুমি সুইচ অফ করবে দেখবে ফ্যান কিন্তু তৎক্ষণাৎ থেমে যায় না, তারপরেও বেশ কিছুক্ষণ কিন্তু ঘুরপাক খায়। এখন প্রশ্ন হচ্ছে, ও গতিশীল ছিল তাই ও গতিশীল থাকতে চাইছে, ও গতিশীল ছিল তাই ও গতিশীল থাকতে চাইছে। তাহলে স্থির বস্তু সেই রকমই স্থির থাকার যে প্রবণতা, সেটাও ফ্যান থেকে বোঝা যাবে। কি রকম? কোন একটা ফ্যান যখন স্থির থাকে, সুইচ দেওয়া মাত্রই কিন্তু ফুল স্পিডেও ঘুরপাক খায় না, ধীরে 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 ওর গতিবেগ বাড়ে। মানে বাইরে থেকে কারেন্ট এসে মোটরে বল প্রয়োগ করে, ওর গতিবেগ শূন্য থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গাড়ির ক্ষেত্রে দেখবে ঠিক তাই হয়, ধীরে ধীরেই গতিবেগ বাড়ে। ফ্যানের ক্ষেত্রে দেখবে ধীরে ধীরে গতিবেগ বাড়ে বা ধীরে ধীরে গতিবেগ কমে। তাহলে ঘটনা হচ্ছে, স্থির যে সে চিরকাল চায় স্থির থাকতে, যে গতিশীল সে চিরকাল চায় গতিশীলই থাকতে। এবার আমাদের যদি ভেক্টরের কনসেপ্টকে গুলে খাওয়া থাকে, ডিটেলে যদি জানি, তাহলে গতির যে কনসেপ্ট, সেখানে দেখবে রিয়েল একটা ভেলোসিটি ছিল, আপেক্ষিক গতিবেগ বলে একটা ভেলোসিটি ছিল। তো আমি যদি খুব ডেপথে ভাবি, গতিবেগের পরিবর্তন তখনই হওয়া সম্ভব যখন বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই হবে। কোন একটা বস্তুর গতিশীল হবার বা গতিশীল বস্তু স্থির হওয়ার ঘটনা তখনই ঘটবে যখন কি হবে, তার উপরে ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে দেখো, ফার্স্টে গতির প্রথম ভুল তোমাদের ভেঙে দিই আমি, যে ধরো এই বস্তুটা এখানে আছে ইউ গতিবেগে, এখানে দেখা গেল একটা বড় কোনো মহাজাগতিক বস্তু চলে এসছে, একটা ফোর্স দ্বারা আকর্ষণ করছে, ফোর্স দ্বারা আকর্ষণ করছে, ফোর্সের নাম দিলাম আমি এফ। তাহলে এফ বল দিয়ে যখনই ওকে আকর্ষণ করছে, তাহলে শুরুতে নিশ্চয়ই এটা ছিল না, শুরুতে তো ছিল না, ঠিক কি ঠিক না? শুরুতে তো এই ছিল। তাহলে এফ ফোর্স দিয়ে যখন আকর্ষণ করছে, তাহলে এর ভিতরে যদি ইউ গতিবেগ থেকে থাকে, কিছুক্ষণ পর দেখবো এর গতিবেগ বেড়ে গিয়ে কিন্তু ভি হয়ে গেছে, তখনও দেখা গেল হয়তো এফ ফোর্স কাজ করছে।
তাহলে দেখো গতিবেগ কিন্তু ইউ থেকে ভি হয়ে গেছে, গতিবেগ কিন্তু ইউ থেকে ভি হয়ে গেছে। আমি যদি কনসিডার করি যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এইদিকে গতিবেগ যেটা গতিবেগের মান হচ্ছে ইউ, এখানে গতিবেগের মান হচ্ছে ভি। অ্যাক্সিসটা কোন অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস। তাহলে এই গতিবেগকে আমি কি বলবো? কি বলবো? ইউ আই ক্যাপ। আর এই গতিবেগকে কি বলবো? ভি আই ক্যাপ। তাহলে গতিবেগের পরিবর্তন কত আসলো? ডেল ভি কত হলো? ডেল ভি হচ্ছে ভি আই ক্যাপ মাইনাস ইউ আই ক্যাপ। ভি আই ক্যাপ মাইনাস ইউ আই ক্যাপ, তাহলে ভি মাইনাস ইউ আই ক্যাপ। এটা হচ্ছে গতিবেগের পরিবর্তন যদি খুব সহজ আকারে আসে। আরো একটা গতিবেগের পরিবর্তন হতে পারে, কি রকম? যদি ভাবি যে এটা মাথায় ঢুকে গেছে, আর একটা বস্তু কেউ এসেছে যে কিনা এখানে আছে, সে এদিক থেকেও আকর্ষণ বল প্রয়োগ করছে এফ ড্যাশ। তাহলে এ কিন্তু এখন স্ট্রেট এদিকে আর যাবে না, মিডিল বরাবর বা ধরে নাও এদিক বরাবর, ধরে নিতে বলছি, কারণ তোমরা খুব ছোট, এখন খুব জটিলতা সৃষ্টি করে দিলে দাঁড়াও বস্তুটাকে ঠিক জায়গায় আঁকি। ধরে নাও এইরকম যাচ্ছিল, এইখান থেকে নিচে একটা কোনো বস্তু চলে এসছে, সেখানে এদিকে এফ ড্যাশ বল দ্বারা টানছে, একাধিক বলের সৃষ্টি করছি। আমি প্রথম দিন ইন্ট্রোডাকশন পর্বেই তোমার সব রকম ঘটনাকে চোখের সামনে তুলে ধরবার চেষ্টা করছি, যে বল মানে কিন্তু একটা বল নয়। দেখো কথার ভিতরে বলা ছিল নেট বল। নেট বল, নেট বল মানে একাধিক বলের যে রেজাল্টেন্ট, সেই ফোর্সের কথা বলা হয়েছে। বলা ছিল না যে নেট বল, বাইরে থেকে অনেক শব্দ আছে, সেই শব্দের মানেই বুঝি না। নিউটনের তিনটে ল সবাই পড়ে বসে থাকে, মানে না বুঝেই পড়ে বসে থাকে। ছোট 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 অনেক শব্দ আছে ভিতরে ভরা, ডিটেলে যদি জানতে হয় তাহলে পরে একটা একটা করে ভেঙে ভেঙে বুঝতে হবে। তো ধরে নাও এমন কন্ডিশনে হলো কি, বস্তুটা এখন এইদিকে গতিশীল, এখন এদিকে গতিশীল ধরে নিতে বলছি, কিন্তু কারণ হিসাবে এদিকে একটা ফোর্স আর এদিকে ফোর্স হলে কিন্তু মিডিল বরাবর হওয়ার কথা। মিডিল বরাবর করলেও করা যায়, মিডিল বরাবর করলে আমি একটা অ্যাঙ্গেল থিটা কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের কম্পোনেন্ট ভেঙে আমি দেখাতেই পারি। আমি প্রথম লেকচারে এতটা জটিলতায় যেতে চাইছি না। তাহলে পরে এখানে ধরে নাও গতিবেগটা এখন ভি ছিল, এখানে ধরে নাও আমি বললাম এক্স হয়ে গেছে, এক্স ভেলোসিটি নিয়ে নিচের দিকে যাচ্ছে। তাহলে ভালো করে ভাবো তো, ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ ভি, আর এখান থেকে এখানে অন্তিম গতিবেগ কত? এক্স। ইউ মানে ভি মানে কি লিখতে পারবো? ভি আই ক্যাপ। আর এক্স মানে কি লিখতে পারবো? দেখো দেখি এটা কি অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ দিক আছে মাইনাস এক্স জে ক্যাপ। ভেলোসিটির পরিবর্তন কত? ভেলোসিটির পরিবর্তন ডেল ভি ইজ ইকাল টু অন্তিম গতিবেগ মানে মাইনাস এক্স জে ক্যাপ মাইনাস ভি আই ক্যাপ। মাইনাস কমন নিতেই পারো, রাখতেও পারো, কোনো সমস্যা নেই। তা দেখো শুরুতে যে গতিবেগ ছিল, এখনকার গতিবেগ কিন্তু তা নেই। গতিবেগের কিন্তু পরিবর্তন ঘটে গেছে। কে পরিবর্তন করলো? ফোর্স পরিবর্তন করলো। বল এসছে বলে তার গতিবেগের পরিবর্তন হয়ে গেছে। তাহলে কি শিখলাম? এই লাস্ট দুটো লাইনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, যে স্ট্রেট লাইনেই গতিবেগের যে সকল সময় পরিবর্তন হলেই তাকে পরিবর্তন বলে তার মানে নেই। আবার বলছি, স্ট্রেট লাইনে প্রথম কন্ডিশন দেখো, আমার স্ট্রেট লাইন দিয়ে দেখিয়েছিলাম যে ইউ আছে ভি হয়েছে। তাহলে এই কনসেপ্টটা কিন্তু স্ট্রেট লাইনে যাচ্ছিল তার উপর ভিত্তি করে, ঠিক। আর এখন কিন্তু দেখো ডাইরেকশনের উপর ভিত্তি করে কিন্তু আমি দেখিয়েছি, আগে গতিবেগ ছিল এদিকে, এখন গতিবেগ এদিকে, তাহলেও গতিবেগের পরিবর্তন হয়।
হয় না পরিবর্তন? তাহলে গতিবেগের পরিবর্তন ব্যাপারটা সকল সময় যে সংখ্যাগত পরিবর্তন হবে, সংখ্যাগত পরিবর্তন মানে শুরুতে দেখা গেল 10 মিটার/সেকেন্ড গতিবেগে যাচ্ছিল, তারপরে হয়তো দেখা গেলো 15 মিটার/সেকেন্ড গতিবেগে যাচ্ছে, তুমি ভাবলে হ্যাঁ 5 বেড়েছে মানে গতিবেগের পরিবর্তন, তা কিন্তু নয়। শুরুতে যাচ্ছিল হয়তো 5i গতিবেগে, ফোর্স অ্যাপ্লাই হওয়ার পর 5j গতিবেগে যেতে লাগলো, যাচ্ছিল পূর্ব দিকে যেতে লাগলো উত্তর দিকে, তাহলেও গতির পরিবর্তন হয়, তাহলেও গতির পরিবর্তন হয়। কেন? এর যদি মান বার করি, এর মান কত হয়? √x² + v²। এই 5 আর 5 স্কোয়ার করলে পরে কিন্তু 25 হবে, দুটো 25 মানে 50, মানে হয়ে যাবে 5√2। তাহলে গতিবেগ কিন্তু আর আগের মতো হলো না। সংখ্যায় পরিবর্তন হলেই যে গতিবেগের পরিবর্তন তা নয়, দিকের পরিবর্তনকেও গতিবেগের পরিবর্তন বলা হয়। তাহলে ইন্ট্রোডাকশন পর্বে একটা কথা বোঝাতে পারা গেল যে সংখ্যাগত পরিবর্তনকেও গতির পরিবর্তন ধরবো, ডাইরেকশন পরিবর্তন হলেও কেউ গতির পরিবর্তন ধরবো। গতির পরিবর্তন হলে যার জন্ম হয় সেটা হচ্ছে ত্বরণ। গতির পরিবর্তন হলে যার জন্ম হয় সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণের ইকুয়েশন কি? বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তো দেখা গেল প্রথম কন্ডিশন, এটাকে ধরো কন্ডিশন নাম্বার 1 বললাম, এটাকে বললাম কন্ডিশন নাম্বার 1, আর এটাকে ধরো কন্ডিশন নাম্বার 2। তাহলে কন্ডিশন নাম্বার 1 অনুযায়ী ত্বরণ কি হবে? অ্যাক্সিলারেশন a1 = বেগের পরিবর্তনের হার। দেখা গেল 1 নম্বর কন্ডিশন হতে টাইম নিয়েছে t1, অর্থাৎ ইউ গতিবেগ v এ পরিণত হতে t সময় নিয়েছে। ইউ গতিবেগ v এ পরিণত হতে t সময় নিয়েছে। আমি কেন এত কথা ইন্ট্রোডাকশনে বলছি? দেখো এই কথাগুলো যখন শিখে যাবে না, তখন আমি যখন সূত্রগুলোকে নিয়ে বেটার ফর্মে আলোচনা করব, আর জটিল লাগবে না, তখন সহজ লাগবে। কি বললাম বোঝা গেল? তাহলে গতিবেগের পরিবর্তনের হার, তাহলে অন্তিম গতিবেগ কত? v। প্রাথমিক গতিবেগ কত? কত? u। হার কত? t1। তাহলে কন্ডিশন নাম্বার 2, কন্ডিশন নাম্বার 2 তে যদি আসি তাহলে কি হয়? কন্ডিশন নাম্বার 2 তে প্রাথমিক গতিবেগ কত? তাহলে একটুখানি, তাহলে vi ক্যাপ, অন্তিম গতিবেগ -xj ক্যাপ, গতিবেগের পরিবর্তন হচ্ছে -xj ক্যাপ -vi ক্যাপ বাই, ধরে নাও এখানে টাইম লেগেছিল t2, তাহলে এটা হচ্ছে t2, এই অ্যাক্সিলারেশনকে নাম দিলাম a2। তাহলে দিকের পরিবর্তন হলেও ত্বরণের সৃষ্টি হতে পারে, বেগের পরিবর্তন হলেও ত্বরণের সৃষ্টি হতে পারে। আর কি? আর হচ্ছে ত্বরণের পরিবর্তন হলে কার চাই? ফোর্স চাই। তাহলে কোন একটা অবজেক্টের যদি আমি বেগের পরিবর্তন করি তাহলে কাকে জন্ম দিতে হয়? ফোর্সকে। ফোর্স কিসের জন্ম দেয়? অ্যাক্সিলারেশনকে। নিউটন বা নিউটনের গতিসূত্রের চ্যাপ্টারটায় নিউটন সাহেব যেটা করেছিলেন, একটা জিনিসের জন্ম দিয়েছেন। কার জন্ম? বলের জন্ম দিয়েছেন। 3টে সূত্র আছে, 3টে বেসিক সূত্র 3টে পর্যায়ে বলকে ব্যাখ্যা করছে। চ্যাপ্টার সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার হলো? নিউটন কি করছে? নিউটন বলের জন্ম দিচ্ছে। নিউটন কি করছে? বলের জন্ম দিচ্ছে। তাহলে ধরে নাও পৃথিবীতে এক্সিস্ট করে না এমন কোন একটা শব্দ বা এমন কোন একটা কনসেপ্ট, তার আমি জন্ম দিতে গেলে প্রথমে কি করতে হবে? তাকে সংজ্ঞা আকারে বলতে হবে যে একে বলবো আজ থেকে বল। তারপরে কি করতে হবে? তার পরিমাপ সম্বন্ধে ধারণা দিতে হবে। তারপরে কি করতে হবে? বল কিভাবে কাজ করে তার সম্বন্ধে ধারণা দিতে হবে। বোঝা গেল না? গেল না? দেখো ভালো করে কথাটা। প্রথমে কি করা দরকার? 1 নম্বরে হচ্ছে বল কাকে বলে তার সংজ্ঞা দিতে হবে।
কারণ আমি তো কেউ চেনে না, ধরে নাও এই ঘরে তোমরা বসে আছো, কেউ জানো না আমি নিউটন, তাহলে বল সম্বন্ধে কোনোদিনও শোনোইনি, বারবার চোখে হাত দিয়েছি, তাহলে বল সম্বন্ধে ধরো কোনোদিনও কোনো কিছু শোনোইনি, তাহলে আমি শোনাচ্ছি, তাহলে প্রথম কি করবো, 1 নম্বরে কি করা উচিত, সংজ্ঞা, 2 নম্বরে সমীকরণ, যেহেতু ফিজিক্স সমীকরণ লাগবে, 3 নম্বরে কিভাবে কাজ করে তার অ্যাপ্লিকেশন। চলো একটা একটা পর্যায়ে আমরা বুঝি। ফার্স্ট, কোন বস্তুর উপর বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় স্থান পরিবর্তন করবে। তাহলে কটা কন্ডিশনের কথা বলছে, দুটো। কি রকম দুটো, দেখো, একটা বললো যে একটা বস্তু আছে, বস্তুর উপরে আমি যদি বল প্রয়োগ করি তাহলে সে যদি ইউ গতিবেগ নিয়ে থাকে, দেখা যাবে হয়তো সে কিছুক্ষণ পর ভি গতিবেগে পৌঁছে গেছে। বাইরে থেকে বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির। তাহলে দ্বিতীয় একটা কন্ডিশন আছে, যেখানে ইউ গতি নিয়ে বস্তুটা বসে আছে, কোনো বল অ্যাপ্লাই করিনি, ও যেমনকার স্থির তেমনই বসে আছে। তাহলে একটা কথা ভাবো তো, পৃথিবীতে একটা চেয়ার আছে, তুমি চেয়ারটাতে বল প্রয়োগ করলে, তাহলে চেয়ারটাতে বল প্রয়োগ করলে কি চেয়ার অনন্তকাল ধরে চলতেই থাকে? তা তো থাকে না। তাহলে আমাদের পৃথিবীতে নানা রকম এক্সট্রা আরো ফোর্স আছে, যে ফোর্স গুলো নিউটনের গতিসূত্রকে বুঝতে বা বোঝাতে বাধা সৃষ্টি করে। আমি বলছি তোমার মনটাকে নিয়ে যাও মহাশূন্যে, যেখানে স্যাটেলাইট আছে, যেখানে কোনো আদার্স কোনো ফোর্স নেই, এমন একটা জায়গায় পৌঁছাও। স্যাটেলাইটের উপরে কিন্তু দেখতে গেলে নেট ফোর্স 0 হয়, নিশ্চয়ই জানো তোমরা। অপকেন্দ্র অভিকেন্দ্র বলের এমন একটা সামঞ্জস্য ঘটে যে স্যাটেলাইট জাস্ট ভেসে থাকে। ওই রকম একটা কন্ডিশনে নিজের মনকে নিয়ে যাও। এবার ভাবো, যদি কোনো একটা অবজেক্ট আমি ওই জায়গায় রেখে দিই, তাহলে চিরকালও চুপ করে ওখানেই বসে থাকবে? থাকবে কি থাকবে না? থাকা উচিত, ভেসে বেড়াই, যেহেতু ভেসে বসে আছে। আবার কোনো একটা বস্তুকে যদি আমি ছুড়ে দিই, তাহলে কিন্তু চলতেই থাকবে স্ট্রেট। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে বাইরে থেকে বল দ্বারা বাধ্য না করলে, প্রথম শব্দ হচ্ছে বাইরে থেকে। তাহলে নিউটন সাহেব এখানে বাইরে বলতে কার কথা বলেছে? তাহলে এখানে বাইরে থেকে বলতে বোঝায় নির্দেশ তন্ত্রের বাইরে থেকে। নির্দেশ তন্ত্র কোথা থেকে এলো? ঠিক কি ঠিক না? কেন এখানে নির্দেশ তন্ত্রের প্রয়োজন? নির্দেশ তন্ত্র হচ্ছে কোনো একটা বস্তু স্থির বা গতিশীল বোঝার জন্য যে রেফারেন্স ফ্রেমকে আমরা সাথে নিই, তারপর তো বুঝতে পারি। যেমন ধরো 3 বন্ধু আছে, আগেও গল্প করেছি, 3 বন্ধু, 2 বন্ধু যাবে দার্জিলিং বেড়াতে, 1 বন্ধু গেল ছাড়তে। তাহলে 1 বন্ধু যে ছাড়তে গেছে সে থাকছে প্ল্যাটফর্মে, আর 2 বন্ধু ট্রেনের ভিতর বসে আছে। ঠিক কি ঠিক না? তাহলে 2 বন্ধু যারা ট্রেনের ভিতর বসে আছে, তারা যখন ট্রেন চালু হয়ে গেল, তখন যদি পাশের বন্ধুকে দেখে, কি দেখবে, স্থির না গতিশীল? একদম। প্ল্যাটফর্মে যে বন্ধু বসে আছে, একই সময়ে ট্রেনের ভিতরে থাকা বন্ধুদেরকে কি দেখবে, স্থির না গতিশীল? গতিশীল। তাহলে স্থির কি গতিশীল কি, একই মুখে 2 রকম কথা হয়ে যাচ্ছে। দেখছি কোথা থেকে, কার রেসপেক্টে ভাবা হচ্ছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু গতির পুরো কনসেপ্টই পাল্টে যায়। যদি আমি ট্রেনের সাপেক্ষে ভাবি, তাহলে পরে কিন্তু দুজনে স্থির, তাহলে ট্রেন এখানে নির্দেশ তন্ত্র। যদি প্ল্যাটফর্মের সাপেক্ষে ভাবি, তাহলে দুজনেই গতিশীল, প্ল্যাটফর্ম হচ্ছে এখানে নির্দেশ তন্ত্র। তাহলে নির্দেশ তন্ত্র পাল্টে গেলে স্থির বা গতির কনসেপ্ট পাল্টে যেতে পারে। তাই বাইরে থেকে বলতে নিউটন সাহেব এখানে কার কথা বলেছে? নির্দেশ তন্ত্রের বাইরে থেকে কথা বলা হয়েছে। মাথায় ঢুকলো? তাহলে নির্দেশ তন্ত্রের বাইরে থেকে বল দ্বারা বাধ্য না করিলে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় স্থান পরিবর্তন করবে। তাহলে দেখো, গতির কথাতে বলতে গিয়ে 2টো শব্দ আরো ইউজ করছে, গতিশীল বস্তু সমবেগে সরল রেখায়। মজার কথাটা দেখো, শব্দগুলো আমাদেরকে বলে, আমরা খেয়ালই করি না।
তাহলে একটা কন্ডিশন তো হচ্ছে বল প্রযুক্ত হয়নি যখন তখনকার, তাহলে বল প্রযুক্ত হলো না তো বস্তু চললো সামনের দিকে, এই চললো না, এখানে চিরকাল স্থির থাকবে, বল কোনো প্রযুক্ত করিনি। তাহলে ইউ ছিল 0, পরেও দেখতে পাবো ইউ সমান টি টাইম, পরে গিয়ে দেখবো ইউ 0ই আছে। ভালো করে বুঝো, এবার পড়াতে কিন্তু ঢুকে যাচ্ছে এবার। হ্যাঁ, তাহলে 1 নম্বর কন্ডিশনে স্থির বস্তু স্থির, গতিশীল হয়নি। দ্বিতীয় বলেছি যে কোনো একটা বস্তুর গতিবেগ হচ্ছে ইউ, তার উপরে এফ ফোর্স প্রয়োগ করা হয়েছে, টি সময় পর বস্তুটার গতিবেগ হয়ে গেল ভি। তাহলে কি বলেছে, স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু সমবেগে সরল রেখায়, সমবেগে মানে যদি ইউ থাকে তো ইউই থাকবে যদি ফোর্স না অ্যাপ্লাই হয়। একটা কন্ডিশন বলেছি স্থির থাকা, আর একটা বলেছি ধরে নাও একটা বস্তু আছে এক্স গতিবেগ নিয়ে চলছে, বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না হলে দেখবো টি সময় পর ওর গতিবেগ কিন্তু এক্সই আছে, কোনো বাড়েও নি কমেও নি। তাহলে 1 নম্বর কন্ডিশন, এটা 2 নম্বর কন্ডিশন। প্রথম কন্ডিশনে কি বলছে, স্থির বস্তু স্থির। দ্বিতীয় কন্ডিশনে কি বলছে, গতিশীল বস্তু সমবেগে সরল রেখায়। তাহলে সমবেগে, সমবেগে আর সরল রেখায়। দেখো দুটো শব্দ ব্যবহার করলো, কেন করলো বোঝাচ্ছি, এক্ষুনি বোঝাচ্ছি। অনেক গভীরের জিনিস, এত আবছা আবছা পড়ার জিনিস নয় এগুলো। দেখো বলছে সমবেগে, সমবেগে কন্ডিশন হচ্ছে এটা, সমবেগে কন্ডিশন হচ্ছে এটা, যার গতিবেগ এক্স ছিল সেটা এখন এক্সই আছে। সমবেগে বোঝা গেল, সরল রেখায় কেন বললো, কারণ ফোর্সের ক্যাপাসিটি আছে যে এর গতিবেগের ডাইরেকশনকে পাল্টে দিতে পারে, পারে না? ফোর্স যদি এদিকে অ্যাপ্লাই হয় তাহলে এদিকে গতিশীল হবে, ফোর্স যদি এদিকে অ্যাপ্লাই হয় তাহলে গতিবেগ পাল্টে যাবে কি যাবে না? সেই জন্য সরল রেখায় কথাটাকেও আনলেন, সমবেগে সরল রেখায়। তাহলে সমবেগেরও পরিবর্তন হয়ে যেতে পারে, এক্স আর এক্স থাকবে না যদি এফ ফোর্স অ্যাপ্লাই হয়, ইউ হয়ে যাবে ভি। আর সরল রেখায়ও থাকবে না যদি ফোর্স অ্যাপ্লাই হয়, যাচ্ছিল এক্স অ্যাক্সিস বরাবর হয়ে যেতে পারে ওয়াই অ্যাক্সিস বরাবর। তার মানে দাঁড়ালো কি, ফোর্স যদি খুব সারাংশ কথাতে আসি, তাহলে ফোর্স অ্যাপ্লাই হলে বস্তুর গতিবেগের পরিবর্তন হয়ে যেতে পারে, স্থির বস্তু গতিশীল হয়ে যেতে পারে, গতিশীল বস্তু গতিবেগ বেড়ে যেতে পারে, সরল রেখার কথা যদি ভাবি। আবার বলছি, স্থির বস্তু গতিশীল হয়ে যেতে পারে, গতিশীল বস্তুর গতিবেগ আরো বেড়ে যেতে পারে, তাহলে ফোর্সের কাজ একটা। দ্বিতীয় কাজ কি বলছি, কোন একটা বস্তু এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছিল, তার ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল হয়তো ওয়াই অ্যাক্সিস, কারণ ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী কিন্তু ফোর্স অ্যাপ্লাই হলেও গতিবেগের পরিবর্তন হয়। কারণ দেখো এটা যদি ধরে নিই যে এই এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছিল তাহলে হচ্ছে এক্স আই ক্যাপ, ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর এক্স ভেলোসিটি আছে, তাহলে এটাকে বললাম ধরো এক্স জে ক্যাপ মাইনাস, তাহলে ডেল ভি কত হলো, ডেল ভি দেখো হয়ে যাবে মাইনাস এক্স জে ক্যাপ মাইনাস এক্স আই ক্যাপ। দেখো এদের বিয়োগ করতে পারছো না তুমি, কারণ এটা জে ক্যাপ এটা আই ক্যাপ, বিয়োগ হচ্ছে না কিন্তু থেকে যাচ্ছে। এবং এর মান বার করতে গেলেও আবার দেখো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করতে হবে। এর পরিবর্তন মানে কত, যদি আমি মড ভ্যালু বলি, ডেল ভি এর মড ভ্যালু যদি বলি তাহলে কি বলতে হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে রুট টু এক্স। এটা 0 নয়, এক্সই আছে ভেলোসিটি, কিন্তু 0 হলো না ভেলোসিটি, রুট টু এক্স হয়ে গেল। তাহলে গতিবেগের পরিবর্তন এলো কি এলো না, ছিল এক্স হলো কত, তাহলে গতিবেগের পরিবর্তন পাচ্ছি। তাহলে এখানেও ফোর্স লাগে, যখন এদিকে যাচ্ছিল এদিকে করার জন্য এখান থেকে বাইরে থেকে একটা ফোর্স দিতে হয়েছে। তাহলে ফোর্স কি করে, স্থির বস্তুকে গতিশীল, বলো, স্থির বস্তুকে গতিশীল করতে পারে, গতিশীল বস্তুর আরো গতিশীল করতে পারে, গতিশীল বস্তুর দিক পরিবর্তন করতে পারে।
তাহলে তিনটে কথা খাতায় লিখে রাখো। স্থির বস্তুকে গতিশীল করতে পারে, অর্থাৎ স্থিতিজাড্যকে গতিজাড্যে নিয়ে যেতে পারে। গতিশীল বস্তুর গতিবেগ আরো বাড়িয়ে দিতে পারে। গতিশীল বস্তুর গতির দিকের পরিবর্তন করতে পারে। তাহলে ফোর্স তিনটে কাজ করে। লেখো খাতায়, একদম পরপর পরপর লেখো। তো চলো, মোটামুটি প্রাথমিক ধারণা দিয়ে আমি ফার্স্ট লকে ধরে নিলাম যে তোমরা বুঝিয়েছো। অ্যাপ্লিকেশনের জায়গায় তোমাদেরকে এখনো তৈরি করতে পারিনি, এখনো নেক্সট ক্লাস লাগবে, অনেক ক্লাস লাগবে। ফোর্স অনেক রকম হয়, ফোর্স তো প্রচুর রকম হয়। ফোর্স একটা কথা আছে, তাহলে কোনো একটা বস্তুর এই যে গতি বেগের পরিবর্তন, দিকের পরিবর্তন হলে কার জন্ম হয়? ত্বরণের জন্ম হয়। ত্বরণ সৃষ্টি করতে গেলে কি লাগে? ফোর্স লাগে। ফোর্স মূলত কয় প্রকার? দুই প্রকার, কন্ট্যাক্ট ফোর্স, উইদাউট কন্ট্যাক্ট ফোর্স। তো আমি এই ধরনের ফোর্সের যত রাজ্যের ভাগ আছে তারা যেভাবে কাজ করে তার নিউমেরিক্যাল প্রবলেম সব পড়াবো, কিন্তু ঘটনা হচ্ছে পরবর্তী ক্লাসে। এই ক্লাসে আজকে আমরা তিনটে লয়ের গভীরে ডুব লাগাবো, বুঝবো যে এর মানে কি, কথাগুলো কেন বলে গেছেন, অর্থ কি। একটা কথা উপরে উপরে জানলে পরে সেই চ্যাপ্টার সম্বন্ধে একটা আন্তরিকতা তৈরি হয় না, যে কি মানে এখন দেখে ভালো লাগবে, দেখবার দৃষ্টি পাল্টে যাবে, অঙ্কগুলো পড়বার অ্যাঙ্গেল পাল্টে যাবে। এখন থেকে খেয়াল করে দেখবে, হবেই। সেকেন্ড ল কি বলছে? কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে দেখো, এখন তাহলে ছবি আমি দুই রকম আঁকবো, কারণ এখন আমরা জ্ঞানী হয়ে গেছি। এদিকে এম ভরের বস্তু আছে, এদিকে ছিল ইউ গতিবেগ। টি সময় পর ধরো এই এম ভরের বস্তুর গতিবেগ ভি হয়ে গেছে। এটা গেল ফার্স্ট ছবি। সেকেন্ড ছবি আমরা এটাও আঁকবো যে এম ভরের একটা বস্তু ছিল, তার গতিবেগ ছিল এই দিক বরাবর। হঠাৎ করে দেখা গেল এটা ইউ গতিবেগেই যাচ্ছিল, কিন্তু এখন ইউই আছে। হঠাৎ করে দেখলাম বস্তুটার গতিবেগ এই দিকে হয়ে গেল, মানে এটা ছিল হচ্ছে কি ইউ আই ক্যাপ, এখন হয়ে গেল ইউ জে ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে এখন ফোর্সের সূত্র কিন্তু আমরা শুধুমাত্র বইয়ে যেরকম আছে সেই রকম ভাবে শুধু লিখবো না। তাহলে কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগ মানে কি? তাহলে এখানে বস্তুর ভরবেগ কত? এমইউ। এখানে বস্তুর ভরবেগ কত? এমভি। তাহলে ভরবেগের পরিবর্তন কত? ডেল পি। নিশ্চয় জানো তোমরা। তাহলে ডেল পি ইজ ইকুয়াল টু কি হবে? এমভি মাইনাস এমইউ। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, পরিবর্তনের হার নয় কিন্তু। ঠিক ডেল টি টাইমে ধরে নিলাম, ডেল টি টাইমে এই ভরবেগের পরিবর্তন ঘটেছে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার ডেল পি বাই ডেল টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ বাই ডেল টি কত ধরেছি আমরা এখানে? ধরে নিলাম টি। তাহলে টি আমি পরিবর্তন বলছি তো। এবার দেখো কেন ডেল কে ইন্ট্রোডিউস করলো, কারণ আছে। যদি বেগের পরিবর্তন বা বা সময়ের পরিবর্তন যদি খুব ক্ষুদ্র হয়, খুব ক্ষুদ্র মানে কত? ইফ ডেল টি টেন্স টু জিরো যদি হয়, তাহলে এখানটা কিন্তু খুব ভালো করে লিখে রাখবে খাতায়, বইয়ে নিয়ে এসে যাবে। ইফ ডেল টি টেন্স টু জিরো যদি হয়, তাহলে এই সমীকরণটা এখন হয়ে যাবে ডিপি বাই ডিটি বা ডি বাই ডিটি অফ এম পি। কেন বললাম কথাগুলো ভালো করে বুঝো। ডেরিভেটিভের ইন্ট্রোডিউস করে দিয়েছি। ডেল টি টেন্স টু জিরো একটা হতে পারে, আর একটা ডেল টি টেন্স টু জিরো নয়, মানে বড় বড় টাইম আমার 3 মিনিট 4 মিনিট এরকম, নিশ্চয়ই শূন্যের কাছাকাছি টাইম এটা নয়। 3 মিনিট টাইমটা নিশ্চয়ই শূন্যের কাছাকাছি নয়। শূন্যের কাছাকাছি যদি না হয় তাহলে এই সূত্রটা আমার ভ্যালিড থাকবে। বোঝা গেল? 3 মিনিট আগে ভেলোসিটি ভরবেগ কত ছিল, 3 মিনিট আগে ভরবেগ কত ছিল, 3 মিনিট পর ভরবেগ কত হলো।
তাহলে সেটা হচ্ছে এই সূত্রটা। যদি বলি 0.00003 সেকেন্ড আগে কত ছিল, 0.00003 সেকেন্ড পর কত হলো, তাহলে এই যে শূন্যের কাছাকাছি একটা টাইম, এই টাইমকে বলবো ডিটি। তাহলে ভরবেগের পরিবর্তনকে বলবো d/dt অফ পি। বলে কেন আনলাম? নিউটনের আসল সূত্র এইটা, নিউটনের আসল সূত্র এটা নয় যেটা কিনা বইয়ে সচরাচর লেখা থাকে। আসল সূত্র এটা কেন বলছি দেখো। তাহলে নিউটনের লাইনটা আবার কি বলছে? ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। দেখতে পাচ্ছ দুটো দুটো জিনিস এনে ফেলেছি, তাহলে একটু আমাদের দু রকম করে করব। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তাহলে প্রথম থেকে যদি আসি তাহলে ধরো এটাকে করলাম এদিকে, দ্বিতীয় কন্ডিশন থেকে যদি আসি এটাকে এদিকে করব। ঠিক, তাহলে প্রথমটাতে আসি, ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তন ধরেছি এম ভি মাইনাস ইউ বাই টি হলো। তাহলে এফ, আচ্ছা আমরা জানি না ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, জানি কি জানি না? নিশ্চয়ই শিখে নিয়েছো। তাহলে এ ইজ ইকুয়াল টু কি হবে? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি এর জায়গায় কাকে লিখতে পারবো? এ কে। তাহলে এফ সমানুপাতি এম এ, এফ সমানুপাতি এম এ। এলো কি এলো না? তাহলে একটা সমীকরণ আমাদের খুব চেনা পরিচিত সমীকরণ, এফ সমানুপাতি এম এ। আজকের সমীকরণে সেই ক্লাস 9-10 থেকে তোমরা দেখছো। সমানুপাতি চিহ্ন আসলে পরে একটা কনস্ট্যান্ট আসবে কে, এম এ, থাক রাখা, কারণ এখানে আবার একটা আলোচনা চক্র স্টার্ট হবে। এটা তো গেল একটা দিক, এটা গেল হচ্ছে গিয়ে ঘটনার বা সূত্রের একটা দিক। আমি দ্বিতীয় দিকটাকে এবার দেখাচ্ছি। তাহলে ফোর্স, হ্যাঁ আমি রাখছি। তাহলে ফোর্স এ সমানুপাতি ডিপি বাই ডিটি, ক্যালকুলাস নিয়ে এলাম। ফোর্স সমানুপাতি ডিপি বাই ডিটি, তাহলে ফোর্স সমানুপাতি ডি বাই ডিটি অফ এম ভি। তাহলে ফোর্স এফ সমানুপাতি এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি। দেখবে তোমাদের যখন রকেটের অঙ্ক আমি করাবো তখন এই সূত্রটাকে নেব, আর যখন নর্মাল অঙ্ক করব তখন এই সূত্রটাকে নেব। আরে ভাই দুটো একই সূত্র, বুঝবার ভুলের জন্য, বোঝাবার ভুলের জন্য ঘটনাটা ঘটে। কেন দুটো একই সূত্র দেখো, এক্ষুনি দেখো ভালো করে। তাহলে আমি যদি এর তাহলে দুটো কন্ডিশন হতে পারে। ইফ এম ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ইফ ভি ইকুয়ালস টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডি বাই ডিটি কি হয়ে যাবে? জিরো। ইফ ভি ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, ধরে নিলাম কোন একটা বস্তুর গতিবেগ স্থির, কোন একটা বস্তুর গতিবেগ স্থির, মানে ভি গতিবেগ নিয়েই যাচ্ছে। যেমন ধরো একটা রোলার কোস্টার, কারখানাতে ধরো একটা কনভেয়ার বেল্ট আছে, তার উপর দিয়ে ধরো ইয়ে যাচ্ছে, বালি যাচ্ছে, তাহলে একই গতিবেগ 2 মিটার পার সেকেন্ড গতিবেগে ও চললো। 5 মিনিট আগেও দেখছি 2 মিটার পার সেকেন্ড গতিবেগ, 5 মিনিট পরও দেখছি 2 মিটার পার সেকেন্ড গতিবেগ, সকাল 8টাতেও দেখছি 2 মিটার পার সেকেন্ড গতিবেগ, রাত 10টাতেও দেখছি 2 মিটার পার সেকেন্ড গতিবেগ, কিন্তু পাল্টায়নি। কিন্তু ওই কনভেয়ার বেল্টের উপরে সমানে খাদান থেকে দেখা যাচ্ছে বালি পড়েই যাচ্ছে, বা হয়তো দেখা গেল পাথর পড়েই যাচ্ছে, ও পাথরটাকে টেনে নিয়েছে। তাহলে যে মোটর, যে যন্ত্র ওই কনভেয়ার বেল্টটাকে টানছে, সে তাহলে কার পরিবর্তনকে টানছে? মাসের পরিবর্তনকে টানছে। টানছে কি টানছে না? গতিবেগ ওর বাড়ানোর উদ্দেশ্য নয়। তাহলে ভেলোসিটি কি হলো? কি হলো? কনস্ট্যান্ট। সকাল 8টাতেও 2 মিটার, সন্ধ্যা 8টাতেও 2 মিটার, সকাল 7টাতেও 2 মিটার। তাহলে ভি কনস্ট্যান্ট, পরিবর্তনশীল কে? এম। তাহলে সূত্রটা দেখো, ভি যদি কনস্ট্যান্ট ভাবি তাহলে ডিভি বাই ডিটি কি হয়ে যাবে? জিরো। কনস্ট্যান্ট জিনিসের ডেরিভেটিভ করলে কি হয়ে যায়? জিরো। সূত্রটা এখন কি হয়ে গেল?
এফ সমানুপাতি ভি ডিএম বাই ডিটি। এটা গেল 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর, ইফ এম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তোমরা যেটা এবার দেখতে অভ্যস্ত, এফ সমানুপাতি, তাহলে কে কনস্ট্যান্ট? এম কনস্ট্যান্ট। কে কনস্ট্যান্ট? এম কনস্ট্যান্ট। তাহলে এম কনস্ট্যান্ট হলে ডিএম বাই ডিটি কি হয়ে যাবে? কনস্ট্যান্ট জিনিসের ডেরিভেটিভ হয়ে যাবে 0। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে পড়ে থাকছে কি এটা, তাহলে হয়ে গেল এম ডিভি বাই ডিটি। আচ্ছা, ডিভি বাই ডিটি মানে কি? অ্যাক্সিলারেশন। চেঞ্জ অফ ভেলোসিটি কি হয় ডেরিভেটিভে? অ্যাক্সিলারেশন হয়। তাহলে এটাকে কি লিখতে পারবো? লিখতে পারবো না? এফ সমানুপাতি এম এ। এই দেখো তোমার এই চেনা জিনিস চলে এসছে এইখানে আবার। তাহলে আমাদের পড়া উচিত এইটা না ওইটা? কোনটা পড়া উচিত? এইটা পড়া উচিত, কারণ এটা সব কন্ডিশনকে ভ্যালিড করছে। ভর যখন স্থির থাকছে তাকেও ভ্যালিড করছে, ভর যখন স্থির থাকছে না তাকেও ভ্যালিড করছে। আজ থেকে এটা লেখা বন্ধ। এটা মাধ্যমিকের ছেলে পিলে পড়বে, যারা ছোট বাচ্চা তারা পড়বে। একটা 11 বা 12 এর ছেলে এটাকে সাজে না, সাজে? একদমই সাজে না, সে ডিটেলে যাবে। তাহলে ভরবেগের পরিবর্তনকে দুটো অ্যাঙ্গেলে ভাবছি, একবার মাস কনস্ট্যান্ট রেখে একবার ভেলোসিটি কনস্ট্যান্ট রেখে। দুটো উপায় আসলো, দুটো কন্ডিশন বেরিয়ে আসলো। একটা আমার চিরাচরিত ফর্মকে দিল, আর একটা নতুন ফর্ম দিল যেটা রকেটের অঙ্কতে গিয়ে কাজে লাগবে বা রকেটের কনসেপ্টে গিয়ে কাজে লাগবে। তাহলে নিউটনের সেকেন্ড লকেও আমরা আবার ভালো করে দেখে নিলাম যে কি আছে, কেমন আছে। তাহলে কি বুঝলাম? স্থির বস্তুকে গতিশীল করতে গেলে ফোর্স লাগবে, গতিশীল বস্তুর গতিবেগ বাড়াতে গেলে ফোর্স লাগবে, গতিশীল বস্তুর গতির ডাইরেকশন চেঞ্জ করতে গেলেও ফোর্স লাগবে। আর ফোর্স লাগার সমীকরণ হিসেবে নিউটন যেটা দিয়েছে, ভর বেগের পরিবর্তন কখনো বলেনি যে কনস্ট্যান্ট মাসের ক্ষেত্রেই, এমন কথা কিন্তু নিউটন বলে দিয়ে যায়নি। তাহলে ক্যালকুলাস অনুযায়ী যদি ভাবি, এফ সমানুপাতি ভি মানে এম ডিভি বাই ডিটিও ভ্যালিড, ভি ইন্টু ডিএম বাই ডিটিও ভ্যালিড। ভ্যালিড কি ভ্যালিড না? এবার তার দুটো কন্ডিশন আসবে। যদি ভেলোসিটি কনস্ট্যান্ট হয় তাহলে হয়ে যাবে এফ সমানুপাতি ভি ডিএম বাই ডিটি, যেটা আমরা কনভেয়ার বেল্ট, রকেটের অঙ্ক এসব ক্ষেত্রে কাজে লাগাবো। ঠিক না? যেখানে ভরের পরিবর্তন হয় কনস্ট্যান্ট ভেলোসিটি বজায় রাখার জন্য। দ্বিতীয় কন্ডিশনে যেখানে এম কনস্ট্যান্ট, সেখানে আমরা স্থির রাখবো হচ্ছে গিয়ে মাস, ভেলোসিটির পরিবর্তন ঘটাবো, যেটা কিনা আমরা সচরাচর যে অঙ্ক করি সেখানে কাজে লাগবে। তোমরা পজ করে লিখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। দুটো কন্ডিশন, এবং অবশ্যই এর পাশে পাশে লিখবে যে এইটা কখন আমরা ইউজ করব, এইটা আমরা কখন আমরা ইউজ করব। একদম লিখে নাও, তারপর আবার একটা সুন্দর জিনিস অ্যাড করব, দেখতে পাবে। তো ফোর্স সম্বন্ধে তাহলে আমরা আইডিয়া পেলাম, ফোর্সের ক্যাটাগরি সম্বন্ধে বুঝলাম যে কোনো একটা বস্তুর, কোনো একটা কনভেয়ার বেল্টের বেগ স্থির রেখে যদি ভরের পরিবর্তন করি, ক্রমাগত হারে যদি ভরের পরিবর্তন ঘটে, সেক্ষেত্রেও ফোর্স লাগতে পারে। মাথায় ঢুকলো? আবার ভর স্থির রেখে যদি বেগের পরিবর্তন করতে চায়, অর্থাৎ ত্বরণ, সেক্ষেত্রেও ফোর্সের প্রয়োজন হতে পারে। তাহলে নিউটন সাহেব সাকসেসফুলি নিজের কাজ এগিয়ে নিয়ে চলে যাচ্ছে। মোটামুটি দুটো সূত্র আমার মুখ দিয়ে বলা করিয়ে দিয়েছে, নিউটনের আত্মা এসে বলা করাচ্ছে। তাহলে প্রথম সূত্র কি বলতে চেয়েছিল না বলতে চেয়েছিল ইন্ট্রোডাকশনে বোঝা গেছে, যে বল জিনিসটা কেমন, গায়ে মাখে না খায় না মাথায় মাখে, সব বোঝা গেছে। দ্বিতীয় সূত্রতে গাণিতিক রূপও দিয়ে দিয়েছে এবং খুব সুন্দর একটা রূপ পাওয়া গেছে। এবার ঘটনা হচ্ছে, ফোর্স তো নিয়ে চলে এলাম, ফোর্সের এককও চাই কি চাই না? তাহলে আবার একটা নতুন জিনিস দেখো, খুব মজা করে আমরা বুঝবো যে ফোর্স ইজ ইকুয়াল টু কে এম এ। খুব সুন্দর করে বুঝবে কিন্তু, ঠিক আছে? ভাবো এই বোর্ডে লিখবার আগে পৃথিবীতে কেউ ফোর্স লেখেনি, প্রথম কেউ ফোর্স লিখছে। আর এখানে কিছু সায়েন্টিস্ট বসে আছে আমার সামনে, ছোট ছোট সায়েন্টিস্ট, তারা ফোর্সকে জানবার চেষ্টা করছে যে এর ইউনিট কি হওয়া উচিত বা কিভাবে লেখা উচিত।
নিউটনের যেহেতু জন্ম দেওয়া জিনিস, সেই জন্য ফোর্সের এককের নাম কি এসআই? কি একক? নিউটন। তাহলে 1 নিউটন বলতে কি বুঝি বা 1 ডাইন বলতে কি বুঝি সেই নিয়ে এখন কথা হবে। তাহলে চলো ফার্স্ট কে কে থাকলো, একক ভরের বস্তু, তাহলে ধরো এসআই বলছে, এখন এসআই নিয়ে কথা হচ্ছে, রাইট? তাহলে এসআই যদি বলি তাহলে এটা কি বলবো? 1 কেজি ভরের কোনো বস্তু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল লাগে, কত বল লাগে আমি কিন্তু জানি না, জীবনে প্রথম মানুষের কানে তোলা হচ্ছে যে 1 কেজি ভরের একটা বস্তুর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যত পরিমাণ বল লাগে তাকেই বলা হচ্ছে 1 নিউটন। আশা করি বোঝাতে পেরেছি, মাথায় ঢুকলো না? ঢুকলো না? প্রথম জন্ম দিচ্ছে যেহেতু, সেই জন্য তো একটা তো প্যারামিটার চাই, কারো রেসপেক্টে তো বলতে হবে। যেমন আমাদের 1 মিটার যেমন কোথায় কোথায় একটা আছে, এত লেন্থের সমান হলে পরে 1 মিটার বলে, এত পরিমাণের সমান হলে তাকে 1 লিটার বলে, তাই না? তেমনি দেখো জন্ম দিচ্ছে 1 কেজি ভরের বস্তু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে, এখানে কিন্তু বললো না 1 নিউটন, বললো যে পরিমাণ বল লাগে তাকে বলা হয় 1 নিউটন, তাকে বলা হয় 1 নিউটন। তাহলে নিউটনের জন্ম দিল কি দিল না? তাহলে সিজিএস এ কি বলবো? তাহলে দেখতে পেলাম যে এটা 1, এটা 1, এটাও 1, তাহলে হলো কি 1 ইজ ইকুয়াল টু কে ইন্টু 1, কে ইন্টু 1, তাহলে কে ইজ ইকুয়াল টু কি হলো 1। তাহলে সমীকরণ কি হয়ে গেল? কে এর ভ্যালু যদি এখানে বসাই, এফ ইজ ইকুয়াল টু এম এ। দেখো কত খড় কুটো পড়িয়ে তবে এই সমীকরণটা জন্ম হয়েছে, আর আমরা প্রায় ফটাফট লিখি, অঙ্ক করি। ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে এই 1 নিউটন জন্ম দিয়েছে কে? নিউটন। এবং ভালোবেসে আদর করে এতটাই এর সাথে ওনার আত্মার সম্পর্ক হয়ে গেছিল এই জিনিসটাকে খুঁজে বার করতে গিয়ে ওর ইউনিটটা পর্যন্ত নিজের নামে রেখে দিয়ে গেছেন 1 নিউটন। আর একটা ইউনিট বলো দেখি, বিশাল রিসার্চ করেছিলেন তার জন্মদশায়, যিনি তার ওর ইউনিটের নাম নিজের নামে দিয়ে গেছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কারেন্টের বলতে পারো একদম পুরো যা সারমর্ম ছিল সেটা নিয়ে প্রচুর রিসার্চ করেছিল জীবন দশায়, সেই জন্য দেখো কারেন্টের একক উনি ওনার নিজের নাম দিয়ে গেছেন 1 অ্যাম্পিয়ার। তেমনি বলটা যেহেতু পুরোপুরি ওনার সৃষ্টি, সেই জন্য বলের ইউনিট দিয়ে গেছেন উনি ওনার নিজের নামে, সেই জন্য দেখো ক্যাপিটাল এন এ লেখা হচ্ছে, আর ডাইনে দেখো ছোট হাতের অক্ষর লেখা হচ্ছে DYN, নয় কি? যেহেতু এটা সায়েন্টিস্টের নাম তাই ক্যাপিটাল, এটা যেহেতু এমনি নর্মাল ইউনিট সেই জন্য স্মল। বোঝাতে পেরেছি? তাহলে সিজিএস এ বললে কি বলবো? 1 গ্রাম ভরের কোন বস্তুর 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল লাগে তাকে বলা হয় 1 ডাইন। অটোমেটিক্যালি কে ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, সমীকরণ দাঁড়িয়ে গেল। তাহলে আমরা বলের জন্ম দিলাম, বল কেমন বুঝলাম, বলের সংজ্ঞা দিলাম, বল কিভাবে কাজ করে বুঝলাম, বলের ইকুয়েশন আনলাম, বলের ইউনিট আনলাম। এবার কাজ হচ্ছে বল কিভাবে কাজ করে। নিউটনের থার্ড ল বল কিভাবে কাজ করবে সে সম্বন্ধে ধারণা দিয়েছে। কি বলেছেন? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে আমি যদি কারো উপরে বল প্রয়োগ করি তো ঘুরিয়ে সেও আমাকে বল প্রয়োগ করবে। এটা ছিল হচ্ছে নিউটনের থার্ড ল। তাহলে এই যে পরপর 3টে সূত্র, সেখান থেকে প্রথম লতে তাহলে কি বুঝলাম? 1 নম্বর ল কি কথা বলে? বলের সংজ্ঞা। দ্বিতীয় নম্বর কি বলে? বলের ইকুয়েশন বা সূত্র। তৃতীয় নম্বর সূত্র কি বলে? বল কিভাবে কাজ করে তার ধারণা। তাহলে এই ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন পর্ব। মোটামুটি আমাদের বল সম্বন্ধে বা নিউটনের গতিসূত্র সম্বন্ধে বলতে হবে ইন্ট্রোডাকশন পর্ব। পরের দিন ক্লাসে আমরা প্রত্যেকটা বলকে ডিটেলে জানবো, তারা কিভাবে কাজ করে, তাদের অঙ্ক আসলে কিভাবে সলভ করব সেই নিয়ে আলোচনা করব। ওকে, ঠিক আছে।